ওবায়দুল কাদের এই লোকটিকে এদেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে নানান কারণে। তার অতিকথন, তার ভাড়ামিপূর্ণ আচরণ, আওয়ামী লীগের মতন একটা ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আসসালামু আলাইকুম। গত 9.5 মাসে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো পর্যায় থেকে আত্মোপলব্ধির মিনিমাম কোনো বহিঃপ্রকাশ আমাদের সামনে আসেনি, বরং আওয়ামী লীগের হঠকারী সিদ্ধান্তে দলের নেতাকর্মীরাই প্রচণ্ড ধাক্কার মুখে ভয়ঙ্করভাবে হতাশ, যার সবশেষ উদাহরণ হচ্ছে ওবায়দুল কাদের। এই লোকটিকে এদেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে নানান কারণে। তার অতিকথন, তার ভাড়ামিপূর্ণ আচরণ, আওয়ামী লীগের মতন একটা প্রাচীন দলের যিনি তিনবারের সাধারণ সম্পাদক, এই ব্যক্তির কী এমন যোগ্যতা ছিল 3বারের জন্য সাধারণ সম্পাদক হওয়ার? একমাত্র যোগ্যতা তৈলমর্দন, এবং শেখ হাসিনা সেটি পছন্দ করতেন। এটি অনেকের কাছে অপ্রিয় লাগতে পারে, বাস্তবতা হচ্ছে সেটাই। এই ব্যক্তির কারণেই তো আওয়ামী লীগের যে ভয়ঙ্কর পতন, তার অনেকাংশে দায়ী এই মানুষটি। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন আগে থেকেই তো তিনি গায়েব হয়ে গেলেন, এবং তিনি যে একটা উত্তেজনাপূর্ণ মন্তব্য করলেন, আপত্তিজনক, যে ছাত্রলীগই যথেষ্ট কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য। যখন তিনি তুমুল সমালোচনার মুখে পড়লেন, তখন থেকে তো তিনি গায়েব। সেই ব্যক্তিকে আবার কেন আওয়ামী লীগের নেতৃত্বে আনা হলো? আপনারা নিশ্চয় অনেকে খেয়াল করেছেন, আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেই পেজে তাকে সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে তার নামে একটি বিবৃতি এসেছে। অনেকেই আচমকা এটি গ্রহণ করতে পারলেন না, অনেকেই অবাক হয়ে গেলেন, বিস্মিত হলেন। যেই ওবায়দুল কাদের কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে একটি বৈঠক ডাকলেন, সেই বৈঠকে তিনি তোপের মুখে পড়লেন। তার কারণ দলটাকে তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং শেষ করেছেন। আওয়ামী লীগের অসংখ্য ত্যাগী নেতাকর্মী তার কারণে বঞ্চিত হয়েছিলেন। সেই ওবায়দুল কাদের যখন তোপের মুখে পড়লেন, তখন বৈঠকটি হলো না, এবং এই ব্যক্তিকে 5 আগস্টের পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাত্র কদিন আগে সম্ভবত ভারতের একটি হসপিটালের সামনে তার একটি ছবি কেউ একজন তুলেছে, সেটি প্রকাশ হলো, এবং মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে আসবে, আওয়ামী লীগ যাদের ভালো ইমেজ রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসবে। অথচ আমরা অবাক বিস্ময় লক্ষ্য করলাম, তার নামে একটি বিবৃতি এলো। শোনা যাচ্ছিল যে শেখ হাসিনা, তার সাথে তো কেউ যোগাযোগ করতেই পারছে না, এমনকি তিনি যেভাবে হোক এই মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন যে ওবায়দুল কাদের যেন কোনোভাবে তার সঙ্গে দেখা করার সুযোগ না পান। এমনকি এও শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা বিতর্কিত, যারা চরম দুর্নীতিবাজ, লুটেরা, গুম খুনের সঙ্গে জড়িত, সেই ব্যক্তিদের তালিকা করা হচ্ছে, এবং শেখ পরিবারের যারা নিজেদেরকে রাজন্য ব্যক্তি মনে করতেন, অঢেল ক্ষমতার অধিকারী ছিলেন, তাদেরকে সহ আর অন্যান্যদের নিয়ে যারা দুর্নীতিবাজ বা তুমুল বিতর্কিত, তাদের একটা তালিকা করা হচ্ছে, এদেরকে বাদ দেওয়া হবে, নানানভাবে শোনা যাচ্ছিল। বাদ দেওয়া তো দূরের কথা, ওবায়দুল কাদের মতন চরম বিতর্কিত ব্যক্তিকে আনতে হবে দলের বিবৃতি দেওয়ার জন্য। ওবায়দুল কাদের গত 23 মে একটি বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতি আওয়ামী লীগের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে, যেখানে ওবায়দুল কাদের বলছেন যে ধ্বংসপ্রাপ্ত, ক্ষতবিক্ষত আর রক্তাক্ত এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবার হাল ধরবেন। আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টিকারী দল ফিনিক্স পাখির মতো ছাই ভস্ম থেকে বারবার জন্ম নেয়। আওয়ামী লীগ প্রাচীন দল, অনেকবার বাধার মুখে পড়েছে, অনেকবার আবার জেগে উঠেছে, সব ঠিক আছে, কিন্তু সবশেষ আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন, ওবায়দুল কাদের মতন যারা, তারা নেতৃত্বে থাকলে আর ফিনিক্স পাখির মতন বারবার জেগে ওঠা লাগবে না।
আওয়ামী লীগের যে কবর রচনা হওয়ার তা ওইভাবেই থাকবে, এটাই বাস্তবতা। ওবায়দুল কাদেরকে কতটা ঘৃণার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যাখ্যান করছেন তা তার ওই বিবৃতি বা ফেসবুক পেজে যেটি আপলোড করা হয়েছে তার কমেন্টে একটু চোখ বুলালেই দেখতে পারবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কী বলছেন। সেখানে কেউ কমেন্ট করছেন, কাদিরা কোথায়, তারা দেশে পাঠান, ওনার মতো লোক দিয়ে আর আওয়ামী লীগকে ধ্বংস করবেন না, ও একটা মলম বিক্রেতা, সারা বছর চিল্লাইছে খেলা হবে খেলা হবে, যেই খেলা শুরু হয়েছে তখন ও পালাই গেছে। আরেকজন লিখছেন, ওনাকে এত বিবৃতি দিয়ে বিভিন্ন স্টাইলে হাফ লেডিস মার্কার ছবি তুলে বেশি বেশি করে আপলোড দিতে বলুন, ব্যঙ্গ করে বলছেন। কেউ বলছেন, আওয়ামী লীগে ওবায়দুল কাদের আবার যদি ফিরে আসে এবার দলীয় লোকজন নিয়ে জুতা পিটা করা হবে। কেউ কেউ বলছেন, কাদেরকে বাদ দেওয়া না হলে আবারও ভয়াবহ পরিণত হবে। এখন একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে তার এই বিবৃতিটি প্রকাশ পেল। অনেকে বলছেন যে এটি দলীয় সভানেত্রী শেখ হাসিনা জানতেন না বা জানেন না, এটি তার অগোচর হয়েছে, কেউ একজন অতি উৎসাহী হয়ে দিয়ে দিয়েছে। এসব কথাবার্তা আত্মপ্রবঞ্চনামূলক। আওয়ামী লীগের ফেসবুক পেজে কেউ একজন এটি আপলোড করে দেবে যারা অ্যাডমিনের দায়িত্বে আছেন, আর এটা শেখ হাসিনার চোখে পড়বে না, তিনি খুব সুন্দরভাবে দেখে যাবেন, এটা মনে করার কোনো কারণ নেই। এটা অবশ্যই আমরা মনে করি শেখ হাসিনার নির্দেশেই হয়েছে, অথবা শেখ হাসিনার মৌন সমর্থন আছে। শেখ হাসিনা, তাকে নিয়ে আপাতত কোনো মূল্যায়ন করলাম না, কিন্তু ওবায়দুল কাদের মতন তুমুল বিতর্কিত দুর্নীতিবাজ, তাকে তো অনেকে কার্টুন বলে, এই ধরনের লোককে যদি আবার দলের নেতৃত্বে নিয়ে আসা হয়, তিনি তো আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছেন, দলটাকেও শেষ করেছেন, সেই ব্যক্তিকে আবার শেখ হাসিনা কী কারণে আনতে চান লাইমলাইটে? একটা মানুষের তো নানান ধরনের যোগ্যতা লাগে নেতৃত্ব দানের জন্য। ওবায়দুল কাদেরের কী ছিল? মানুষ কিছু থাক আর না থাক, অন্তত কথাবার্তায় স্মার্টনেসের মধ্য দিয়ে অনেককে কনভিন্স করতে পারেন। ওবায়দুল কাদের তো তাও ছিল না। তারপরেও এই ব্যক্তি একাধিকবার তিনি দলের সাধারণ সম্পাদক হয়েছেন আওয়ামী লীগের মতন একটা প্রাচীন দলের। ভুল করছে আওয়ামী লীগ। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবে কি, বরং তাদের বিভিন্ন হঠকারী সিদ্ধান্তে ছিটকে পড়বে, এটাই বাস্তবতা। আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে যদি কেউ বলেন, সেটি বাড়ছে একমাত্র যেটি আমি আরও 8.5 মাস আগে বলে রেখেছিলাম, 5 আগস্টের সপ্তাহ দুয়েক পরেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যেসব অপকর্ম করছে বা বিএনপির এখনকার যে চাঁদাবাজি, সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি মানুষের সফট কর্নারের জায়গাটি বাড়ছে। এছাড়া আওয়ামী লীগ এই মুহূর্তে এমন কোনো ধরনের কাজ করেনি যাতে তার জনপ্রিয়তা বাড়ে। সেনাবাহিনীর চাপ মুক্তের নাটকও ডক্টর ইউনূসকে রক্ষা করবে না। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নাটক মঞ্চায়ন হতে দেখলাম। এই পদত্যাগ নাটকটি আসলে কেন, কী কারণে? আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে গত বুধবার সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে এবং সেই অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের আলাপ হয়েছে এবং এই আলাপটি যমুনা পর্যন্ত, সরকার পর্যন্ত এবং দেশের সাধারণ জনগণ পর্যন্ত আলাপের বিষয়বস্তুটা জেনে গেছে। এই আলাপ যখন হচ্ছে তখন ডক্টর ইউনূস আসলে ভয় পেয়ে গেছেন, আশঙ্কা করেছেন যে আমারও কি তাহলে 5 আগস্ট বিগত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার বা আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছিল, সেনা অনাস্থা থেকেই তো পতনটা হয়েছিল, তাহলে কি আমারও সেই ধরনের পরিণতি হতে যাচ্ছে? এই পরিস্থিতিটা আঁচ করে ডক্টর ইউনূস অত্যন্ত কৌশলী মানুষ। কতটা কৌশলী মানুষ, এদেশের মানুষকে কতটা শোষণ করেছে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রত্যেকটা বিষয় যদি বিশ্লেষণ করেন,
যে আজকে ফোনে যে কথা বলেন, আমি তার আগে একটু বলে নেই তার শোষণের। আজ থেকে ধরুন 97-98 সালে গ্রামীণ ফোন এসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকমের মালিকানা নরওয়ের প্রতিষ্ঠানের সাথে। একটা 20 টাকা দিয়ে একটা সিম কার্ড তৈরি করা হয়। সেই 20 টাকার সিম আপনাদের কাছে কত করে বিক্রি করেছে একবার চিন্তা করুন তো। একদম শুরুতের হিসাব বাদ দেন, তারপরেও ধরুন 2003-04 সালের দিকে একটা সিম কার্ড বিক্রি করেছে 6,000 টাকা, 5.5 থেকে 6,000 টাকা, 20 টাকার একটা সিম কার্ড। জাস্ট সংযোগ, এই টাকাটা করে বিক্রি করে তার পকেটে ঢুকেছে এবং বিদেশে পাঠিয়েছে বিদেশিদের কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন শোষণকারী এবং এমন কৌশলী, সেই কৌশলী লোকটা বুঝতে পেরেছে যে তার পরিণতিটাও ভয়াবহ দিকে যাচ্ছে। এখন কি করতে হবে? বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় একটা নাটক মঞ্চায়ন করো। দেখুন, নাটক আরও কেন, তার স্বাভাবিক কাজকর্ম কিন্তু বন্ধ হয়নি। বুধবার সেনা বৈঠকের পরে বৃহস্পতিবারে ডক্টর ইউনূসের যে স্বাভাবিক কার্যক্রম যেগুলো ছিল, উপদেষ্টা পরিষদের বৈঠক, মন্ত্রী পরিষদের বৈঠক যেটি হয়, এই মন্ত্রী পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এবং ওই সিদ্ধান্তগুলো পরবর্তীতে সংসদে পাশ হয়। এখন সেটি উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এই বৈঠকটি এতটা গুরুত্বপূর্ণ। এই বৈঠকেও 5টি গুরুত্বপূর্ণ আইন পাশ করেছেন এবং বৈঠকের পরে দিনের দ্বিতীয়ার্ধ থেকে তিনি শুরু করেছেন পদত্যাগ নাটক। উপদেষ্টা পরিষদ দিয়ে বিস্তার লাভ ঘটিয়েছেন এবং সন্ধ্যায় ডক্টর ইউনূসের রাজনৈতিক দল এনসিপির নেতা যখন তার সঙ্গে দেখা করতে গেলেন, সেই এনসিপি নেতাকে বললেন যে তুমি এমন একটি বার্তা দিয়ে দাও যে আমি পদত্যাগ করতে মনস্থির করেছি। এবং এই আলাপটি কিন্তু ডক্টর ইউনূস একদম নিজেদের খুব কাছের কিছু লোকের মধ্যে সীমিত করে রেখেছিলেন, সার্বিকভাবে বিস্তার করে এই নাটকটি করেননি। যার কারণে ব্যাপক সার্বিক লোকজনের মধ্যে ডক্টর ইউনূসপন্থী, এনসিপি পন্থী বা জামাতপন্থী, তাদের মধ্যে কিন্তু কান্নার রোল পড়ে গিয়েছিল। তারা ভেবেছিল বিষয়টা সত্যি, কিন্তু আসলে তো ছিল এটি নাটক। এই নাহিদ ইসলাম এটি বিস্তার লাভ করিয়ে দিলেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইছে। সেই বৃহস্পতিবার সন্ধ্যা, রাত, মধ্যরাত পর্যন্ত জল্পনা কল্পনা, ডক্টর ইউনূসকে বোঝানো। আবার দেখুন, শুক্রবারে এক অনুষ্ঠানে গিয়ে এক উপদেষ্টা আর এক বার্তা দিলেন যে শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি। রিজওয়ানা হাসান বন ও পরিবেশ উপদেষ্টা একদিকে নাটক করছেন, আবার আরেকদিকে আর এক উপদেষ্টা বলছেন আমরা নির্বাচনের জন্য দায়িত্ব নেইনি। এইভাবে বৃহস্পতিবার চললো, শুক্রবার চললো, শনিবার এলো। শনিবারে আবার জাতীয় অর্থনৈতিক পরিষদ, এটি খুব সরকারের একটা গুরুত্বপূর্ণ পরিষদ। এখানে বিশেষ করে বাজেটওয়ারি আলাপ হয়, অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ে আলাপ হয়, বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলাপ হয়। সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক শেষে আর একজন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি পরিকল্পনা উপদেষ্টা, তিনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছেন না বা পদত্যাগ করছেন না, তিনি থাকছেন, উপদেষ্টা পরিষদও থাকছে। এটি আসলে সম্পূর্ণ একটি নাটক ছিল এবং এটি আমি খানিকটা গতকালকেও বলেছি যে এটা সেনা চাপ থেকে রক্ষা পাবার জন্য, অন্য কারো চাপ নেই। আমি রাজনৈতিক দলের কথা বলবোই না, যদি বিএনপি মাঠে আছে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি আন্দোলনরত আছে, সাময়িক স্থগিত করেছে। বিএনপি ক্ষমতার কারণে, ক্ষমতা যদি তাকে দেওয়া হয়, দেওয়ার যদি নিশ্চয়তা দেওয়া হয়, বিএনপি ম্যানেজ হয়ে যাবে। আমি বিএনপির কথা বলছি না, বলছি যে সেনাবাহিনীর চাপে আসলে অফিসার্স অ্যাড্রেসে যে বিষয়গুলো আলাপ হয়েছে সেগুলো কিন্তু একদম গুরুতর। নির্বাচনটা দ্রুত হতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। করিডোর নিয়ে আলাপ হয়েছে, বন্দর নিয়ে আলাপ হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। এই যে চাপটা, এই চাপটা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মনস্তাত্ত্বিক চাপ শুরু হয়ে গেছে। সেনাবাহিনী সরাসরি তাকে না বললেও তিনি চাপ অনুভব করছেন। এই চাপ থেকে তিনি একটি সিম্প্যাথি পাবার আশা করছেন, প্রত্যাশা করছেন, কিন্তু তিনি কি
সেনাবাহিনীর কিংবা দেশের আপামর জনগণের সিম্প্যাথি পাবেন এই নাটকটি করে? আসলে পাবেন না। গত 10 মাসে তার কর্মকাণ্ড সিম্প্যাথি পাবার মতো নয়। তার যারা অনুসারী, এনসিপি, জামাত বা এই যারা, তাদের যে সিম্প্যাথি, তাদের সিম্প্যাথি তার প্রতি থাকবেই। তাদের বাঁচা মারার প্রশ্ন আছে, তাদের ডক্টর ইউনূসকে রাখতেই হবে, নইলে তাদের ওই যে আমি বললাম বাঁচা মারার প্রশ্ন আছে। কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর, সেনাবাহিনীর সিম্প্যাথি কিন্তু অর্জন করা সম্ভব হবে না। ডক্টর ইউনূস এরই মধ্যে শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন, বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে, আজকে কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন এবং আজকে সর্বদলীয় বৈঠকও করবার, এগুলো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হয়, করবার আলাপ শোনা গিয়েছিল। আদৌ হবে কিনা বা চেঞ্জ হবে কিনা সেটি সময় বলতে পারবে। তো এই অবস্থায় সার্বিক বিচারে গতকালকে যেটি হলো যে পুরনো গান নতুনভাবে আবারও নতুন করে গাওয়া শুরু করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে নির্বাচন ইস্যুতে কাউকে ডক্টর ইউনূস সুস্পষ্টভাবে আশ্বাস দেননি বা কিছু বলেননি। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। অর্থাৎ তারা এই নাটকটা করে আবারও আগের অবস্থানে ফিরে এসছেন, এটি প্রতীয়মান হচ্ছে। তো যত নাটকই করুন না কেন, আসলে শেষ বিচারে রক্ষা হবে না। সেনাবাহিনী আপনাকে ছাড়বে না, সেনাবাহিনী আপনাদেরকে ছাড়বে না। আপনাদের এই বছরের মধ্যেই নির্বাচন হবে, এটি এক প্রকার নিশ্চিত। নাটক করে রক্ষা পাবেন না। আরেকটি জিনিস লক্ষণীয়, আরেকটি জিনিস কিন্তু খেয়াল করুন, মিডিয়া কিন্তু ঘুরে যাওয়া শুরু হয়ে গেছে। মিডিয়ার প্রবল শক্তি আছে। মিডিয়ার গলা বন্ধ করে, কণ্ঠ বন্ধ করে রাখা হয়েছে। গতকালকে কিছু ঘটনা ঘটেছে, পরশুদিন কিছু ঘটনা ঘটেছে। পরশুদিন থেকে একটি পত্রিকা আমার চোখে পড়লো, যে কালের কণ্ঠ ডক্টর মোহাম্মদ ইউনূসের নানা রকম অতীতের অনিয়মগুলো সামনে আনছে। গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে। গতকাল সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকের একটা সাংবাদিক সম্মেলন ছিল। সেই সাংবাদিক সম্মেলনে মিডিয়া উপস্থিত ছিল না, মাত্র 5 জন সাংবাদিক উপস্থিত ছিল। অর্থাৎ মিডিয়াও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে এবং পরিস্থিতি যে ঘুরে যাবে, যতই নাটক করুন, যতই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করুন কিংবা যত সর্বদল বৈঠক করুন, লাভ হবে না। এবং ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গতকালকে একটা হুমকি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, যে এখতিয়ার বহির্ভূত আলাপ, অন্য নানা পয়েন্ট আছে এই বিবৃতিটাতে। আমি গতকালকের আলাপেও বলেছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে সেনাবাহিনীকে ডাইরেক্ট হুমকি দেওয়া হয়েছে যে এখতিয়ার বহির্ভূত আলাপ, এই এখতিয়ার বহির্ভূত আলাপগুলোর কথা সেনাবাহিনী নিয়ে ডক্টর ইউনূস পন্থীরা কয়েকদিন ধরেই বলছে। গতকাল রীতিমতো বিবৃতি দিয়ে বলা হয়েছে যে সরকারের কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোন জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবেন? দেশের সকল জনগণ, দেশের আপামর জনগণ কি ডক্টর ইউনূসের সাথে আছে? নেই তো। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস যতই নাটক করুন না কেন, অন্ততপক্ষে সেনাবাহিনী ছেড়ে দেবেন। আমি গতকালকেও বলেছি, আবারও এই ভিডিওটা করলাম এজন্যই যে যত নাটক করুন না কেন, হয়তো আজকে কালকেই আপনি যাবেন না, তবে আপনার যেতে হবে। এবং এই কথাটিও আমি বলে রাখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আগামী নির্বাচন করতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ, সংশয় আছে। যত নাটকই করুন না কেন, বারবারই বলছি যে যত নাটক করুন না কেন, কাজেই নাটক করে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।